ওকে, তো দেখো মোটামুটি অনেকদিন পরেই ক্লাস হচ্ছে। এর আগের উইকে তোমাদের এক্সাম নেওয়া হচ্ছিল, যাই হোক হয়েছে মোটামুটি সবাইকে হয়তো এখনো পুরোপুরিভাবে তোমাদের নাম্বার দিয়ে উঠতে পারিনি, বাট পেয়ে যাবে, ধৈর্য ধরো পেয়ে যাবে। ওকে, তো আজকে নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ধাতুবিদ্যা, বা যেটাকে আমরা বলি মেটালার্জি। মেটালার্জি, ওকে, ধাতুবিদ্যা নিয়ে আজকে একটুখানি ইন্ট্রোডাকশন দেবো, পড়িয়ে দেবো। দেখো, সো এই চ্যাপ্টার বেসিক্যালি পড়তে হয় কি, সেগুলো একটু নিয়ে কথা বলে নিই, দেন আমি শুরু করছি। পড়তে হবে ধাতুর পরিচয় একটুখানি জানা উচিত। ধাতুর পরিচয়। 2 নম্বর, যে একটা ধাতু যখন অবিশুদ্ধ রূপে কোনো খনি থেকে পাওয়া যায়, বা ভূগর্ভ থেকে যখন একটা ধাতু আমরা পাই, অবিশুদ্ধ ধাতু, বা সেই ধাতুর যুক্ত কোনো খনিজ বা কোনো আকরিক আমরা পাই যখন, তখন সেটার বিশুদ্ধিকরণের প্রয়োজন পড়ে, বা সেটার নিষ্কাশনের প্রয়োজন পড়ে। আগে বলবো নিষ্কাশন করবো, যে কোনো একটা যৌগ থেকে যখন ধাতু নিষ্কাশন করছি, তখন সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন পদ্ধতি হয়, ধাতু নিষ্কাশন। ঠিক আছে, এর মাঝখানে এই ধাতু নিষ্কাশনের ওখানেই দেখবে খনিজ থেকে করাটা উচিত না আকরিক থেকে করাটা উচিত। ঠিক আছে, সেটা আমরা একটুখানি দেখবো। দেন ধাতু নিষ্কাশনের পর ধাতু পরিশোধনের কথা একটু আসবে, বা বিশুদ্ধিকরণ, ধাতু পরিশোধন বা বিশুদ্ধিকরণের কথা আসবে। তারপরে আসবে তোমার হচ্ছে ধাতুর কিছু ব্যবহার আছে, ধাতুর ব্যবহার আছে। তারপর রয়েছে তোমার সংকর ধাতুর ইন্ট্রোডাকশন হবে, অ্যালয় যেটাকে আমরা বলি, যে ধাতুর মিক্সিং, সংকর ধাতু, সংকর ধাতুর কথা বলা হবে। ঠিক আছে, সেই সংকর ধাতুর অনেক এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমরা একটুখানি দেখে নেবো, যে কোন কোন সংকর ধাতুগুলি কোন কোন ধাতু নিয়ে তৈরি, সেগুলো আমরা একটুখানি দেখে নেবো। তাদের পার্সেন্টেজ কম্পোজিশনের ব্যাপারটা আমরা একটুখানি দেখবো। ঠিক আছে, সংকর ধাতুর ব্যাপারটা বলা হলো। তারপরে রয়েছে লোহায় মরচে পড়ার ব্যাপারটা রয়েছে। ঠিক আছে, রাস্টিং, এই সমস্ত জিনিস আছে। আর কিছু কেমিক্যাল রিঅ্যাকশন রয়েছে, কিছু রাসায়নিক সমীকরণ রয়েছে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোকে আমাদের একটুখানি পড়তে হবে এই ধাতুবিদ্যা চ্যাপ্টারে। তো আজকে আমি ধাতুর পরিচয় বলতে সেরকম কিছু বলবো না, যে ধাতু কি কি তোমাদের সিলেবাসে রয়েছে, কোন ধাতুগুলো নিয়ে তোমাদের বেশি আলোচনা করতে হবে, সেগুলো নিয়ে বলবো। তারপর আমরা ধাতুর জিনিসে ঢুকে যাবো। ওকে, দেখতে হবে, মুছে দিলাম। তো তোমাদের সিলেবাসে যে ধাতুগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, কপার রয়েছে, আয়রন রয়েছে, জিঙ্ক রয়েছে, আর হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম রয়েছে। এই চারটে ধাতুর আলোচনা রয়েছে। এই চারটে ধাতুকে আমরা কিভাবে পরিশোধন করতে পারবো, কিভাবে এই চারটে ধাতুর নিষ্কাশন করতে পারবো, এই চারটে ধাতুর আকরিক কি, খনিজ কি, ব্যবহার কি, প্রধান আকরিক কি, এই সমস্ত জিনিস নিয়ে এই চারটে ধাতুর কথা আমরা বলবো। ঠিক আছে, তাহলে প্রথম যে জিনিসটা নিয়ে আমরা একটুখানি পরিচিত হব, যে দেখো তোমরা পিরিয়ডিক টেবলে একটা শব্দের সাথে জানি হয়তো পরিচিত হয়েছো, যে চ্যালকোজেন শব্দের অর্থ, চ্যালকোজেন্স, পিরিয়ডিক টেবল থেকে এই কথাটা বলছি আমি। চ্যালকোজেন্স, এটা হচ্ছে কি গ্রুপ 16 যে রয়েছে, 16 নম্বর গ্রুপ যেটা রয়েছে, যেখানে কারা কারা থাকে একটুখানি বলো। অক্সিজেন থাকে, সালফার থাকে, সেলেনিয়াম থাকে, টেলুরিয়াম থাকে এন্ড পোলোনিয়াম থাকে। এই যে মৌলগুলি, এই মৌলগুলোকে বেশি মানে বেসিক্যালি বলা হয় কি, গ্রুপ 16 বা অক্সিজেন ফ্যামিলির এলিমেন্ট গুলোকে বলা হয় কি, চ্যালকোজেন্স বলে। চ্যালকোজেন শব্দের অর্থ কি, যে আকরিক সৃষ্টিকারী মৌল। এটা কি, ওরস ওরিয়েন্টেড এলিমেন্টস। ঠিক আছে, কি বললাম আমরা, ওরস ওরিয়েন্টেড এলিমেন্টস, মানে ওর মানে আকরিক, ওর মানে কি আকরিক, ওর মানে হচ্ছে কি আকরিক। তো এই আকরিক যে সমস্ত এলিমেন্ট গুলো তৈরি করবে, সেগুলো হচ্ছে কি চ্যালকোজেন। চ্যালকোজেন শব্দের অর্থ কি, আকরিক সৃষ্টিকারী মৌল। ঠিক আছে, এখন এই
গুলো মূল যে ধাতু থাকবে, ধরো আমি এখানে বলছি কপার, ঠিক আছে, তাহলে কপারের হয় আমি অক্সাইড নেব বা কপারের সালফাইড নেব, ঠিক আছে। তাহলে এই মূল ধাতুগুলোর সাথে এরা যুক্ত হয়ে যৌগ গঠন করবে, আর সেইগুলোকে আমরা বলবো কি তাদের খনিজ। সেগুলোকে আমরা কি বলবো তাদের খনিজ। আমরা কি বললাম আকরিক সৃষ্টিকারী মৌল এরা, অক্সিজেন সালফার, বেসিক্যালি অক্সিজেন আর সালফারের কথাই বলা হয়, ক্লোরাইডও রয়েছে নাইট্রেটও রয়েছে, বাট এখানে ধরো অক্সিজেন, কপারের তাহলে অক্সিজেন একটা রিঅ্যাক্ট করে একটা যৌগ Cu2O পাওয়া যাবে, ঠিক আছে। আবার কপার যদি সালফারের সাথে রিঅ্যাক্ট করে তাহলে আরেকটা যৌগ পাওয়া যেতে পারে Cu2S। তাহলে এই দুটোকেই আমরা কি বলবো খনিজ বলবো, এই দুটোকেই আমরা কি বলবো খনিজ, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে আয়রন, আবার কি দেখা যাচ্ছে আয়রন, আয়রন যদি সালফারের সাথে যদি রিঅ্যাক্ট করে বা প্রথমে অক্সিজেনের সাথে দেখছি তাহলে Fe2O3, আরেকটা দেখি কি পারে Fe3O4, ঠিক আছে। রেড হেমাটাইট, ম্যাগনেটাইট। আবার দেখা যাচ্ছে সালফারের সাথে রিঅ্যাক্ট করছে, সালফারের সাথে রিঅ্যাক্ট করে যে যৌগ তৈরি করবে সেটা হচ্ছে Fe2S, Fe2S, ঠিক আছে। ফেরাস সালফাইড, এই সমস্ত জিনিসগুলো এগুলো হচ্ছে সব খনিজ, এগুলোকে কি বলবো আমরা খনিজ, ঠিক আছে। এগুলো হচ্ছে সব খনিজ। তার মানে এই সমস্ত মৌলগুলো অক্সিজেন সালফার এরা এদের সাথে যুক্ত হয়ে কি তৈরি করছে বলো কিছু যৌগ তৈরি করছে, যে যৌগগুলো থেকে আমরা ধাতুগুলোকে কি করতে পারছি নিষ্কাশন করতে পারছি। বা ধরো জিঙ্ক যদি রিঅ্যাক্ট করে, জিঙ্ক যদি অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে তাহলে ZnO, ঠিক আছে। আবার জিঙ্ক যদি সালফারের সাথে রিঅ্যাক্ট করে তাহলে কি তৈরি করবে ZnS, জিঙ্ক সালফাইড। অ্যালুমিনিয়াম যদি অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে তাহলে কি তৈরি করবে অ্যালুমিনা, Al2O3, ওকে। তাহলে এই যে জিনিসগুলো পেলাম যে Cu2O, Cu2S, Fe2O3 বা Fe3O4 বা Fe2S, এখানে আবার পেলাম ZnO বা ZnS, এখানে আরেকটা পেলাম কি Al2O3। এই প্রতিটা যৌগকে আমরা কি বলবো খনিজ বলবো, কেননা এই খনিজ থেকেই আমরা এই কপার, এখান থেকে কপার, এখান থেকে আয়রন, এখান থেকে জিঙ্ক আর এখান থেকে অ্যালুমিনিয়াম, এই সমস্ত ধাতুগুলোকে নিষ্কাশন করতে পারবো, মানে এক্সট্রাক্ট করতে পারবো ওই খনিজ বা ওই সমস্ত যৌগগুলো থেকে ধাতুগুলোকে আমরা বিভিন্ন রাসায়নিক পদ্ধতির মাধ্যমে বা বিভিন্ন বাণিজ্যিক পদ্ধতির মাধ্যমে আমরা সেগুলোকে খুঁজে বার করব, ওই যৌগ থেকে ধাতুগুলোকে বার করব, ঠিক আছে। সেই যৌগগুলোকে আমরা বলবো কি খনিজ, সেই যৌগগুলোকে আমরা বলবো খনিজ। আকরিক জিনিসটা একটুখানি আলাদা, খনিজ আর আকরিকের মধ্যে ডিফারেন্স একদমই মাইনিউট ডিফারেন্স রয়েছে, খুব একদম ছোট ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সটা আমি একটুখানি বলে দেবো, ঠিক আছে। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে খনিজ জিনিসটা কি, যে যে ধাতুটা অক্সিজেন বা সালফার বা বিভিন্ন ধরনের যৌগ এই মূলকের সাথে ওই ধাতু বিক্রিয়া করে যে যৌগটা তৈরি করে এবং যে যৌগ থেকে আমরা কি ধাতু নিষ্কাশন করতে পারবো সেই যৌগগুলিকে বলবো আমরা খনিজ। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে তোমরা মোটামুটি এগুলো একটু লিখে নাও, এখানে যতগুলো লেখা আছে একটু লিখে নাও, নইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা ওকে, আমি তাহলে মুছে দিলাম ব্যাপারটা। তাহলে প্রথমে আমরা কথা বলবো খনিজ জিনিসটা কি। খনিজ এই জিনিসটা কি, তাহলে কি বলছে খনিজ অ্যাকচুয়ালি আমরা পাই কোথা থেকে, ভূগর্ভ থেকে পাই। খনিজ অ্যাকচুয়ালি পাই কোথা থেকে আমরা ভূগর্ভ থেকে পাই। দেখো ভূগর্ভ থেকে যে সমস্ত যৌগগুলো পাওয়া যায় এবং সেই সমস্ত যৌগের মধ্যে ধাতুর সাথে কিছু অবিশুদ্ধ মিশানো থাকে। ভূগর্ভে এমন কিছু যৌগ পাওয়া যায় যে যৌগের মধ্যে ধাতু তো থাকে এবং ধাতুর সাথে কিছু অবিশুদ্ধি মিশে থাকে, ঠিক আছে। সেই অবিশুদ্ধিগুলোকে আমরা বা সেই অবিশুদ্ধি সহ সেই যৌগগুলোকে আমরা বলবো কি খনিজ, ঠিক আছে। তাহলে দেখো ভূগর্ভস্থ বা ভূপৃষ্ঠে শিলারূপে প্রাপ্ত, ভূগর্ভে বা ভূপৃষ্ঠে শিলারূপে প্রাপ্ত কিছু অজৈব যৌগ, কিছু অজৈব যৌগ
কিছু অজৈব যৌগ যার মধ্যে ধাতুগুলিকে মুক্ত অবস্থায় বা যৌগ রূপে পাওয়া যায় এবং যার মধ্যে কিছু অশুদ্ধি মেশানো থাকে, মিশ্রিত থাকে, তাদেরকে আমরা কি বলবো? খনিজ। তো যতগুলো লিখেছিলাম এক্সাম্পল ধরো আমরা যদি লিখি এক্সাম্পল, সেই এক্সাম্পল গুলো কি কি লিখবো? যে ধরো আমরা লিখলাম কপারের ক্ষেত্রে Cu2O Cu2S, আয়রনের ক্ষেত্রে Fe2O3 Fe3O4, ঠিক আছে, Fe2S ZnS ZnO, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে এক একটা কি খনিজ এটসেট্রা। এই সমস্ত জিনিসগুলো এক একটা খনিজ। তাহলে খনিজটা কি বলছে? হয় সেটাকে ভূপৃষ্ঠে পেতে পারি বা ভূগর্ভে পেতে পারি এবং সেগুলো শিলারূপে অবস্থান করবে এবং সেগুলো হচ্ছে অজৈব যৌগ। এগুলো সবই অজৈব যৌগ, মানে জীবদেহ থেকে উৎপন্ন হচ্ছে না, এগুলো অজৈব ভাবে নির্জীব বস্তু থেকে এগুলো উৎপন্ন হয়, অজৈব যৌগ যার মধ্যে ধাতুগুলিকে মুক্ত অবস্থায় পাওয়া যায়। হয় ধাতুগুলো মুক্ত অবস্থায় থাকবে, নইলে যৌগ আকারে থাকবে, এবং যার মধ্যে কিছু অবিশুদ্ধিও মেশানো থাকবে, সেটাকে আমরা বলবো কি খনিজ। এবং যেগুলো থেকে ধাতু আমরা কি করতে পারবো? নিষ্কাশন করতে পারবো। ঠিক আছে, তো এটা গেল খনিজের ডেফিনেশন। ব্যাপারটা বোঝা গেছে? এবার আকরিক আমরা কাকে বলবো? ঠিক আছে, আকরিক জিনিসটা কাকে বলবো? খনিজ আর আকরিকের মধ্যে আমি বলেছিলাম যে খুব একটা বেশি পার্থক্য নেই, কিন্তু একটা মৌলিক, একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স রয়েছে। বলছে আকরিক আমরা সেই সমস্ত খনিজ পদার্থগুলোকে বলবো যেখান থেকে খুব কম খরচে বা সহজলভ্যভাবে কি বলবো, অল্প সময়ের মধ্যেই অল্প সময়ের মধ্যেই বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করা সম্ভব হয়। খুব কম সহজে, মানে খুবই কম সহজে বলাটা ভুল হবে, খুব সহজলভ্যভাবে এবং স্বল্প ব্যয়ে, কম সময়ে আকরিক যে সমস্ত খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা হয়, সেই সমস্ত খনিজগুলোকে আমরা বলবো কি? বলো, আকরিক বলবো। তাহলে যে সমস্ত খনিজ থেকে অপেক্ষাকৃত সহজ পদ্ধতিতে এবং স্বল্প ব্যয়ে ঠিক আছে, সহজ পদ্ধতিতে এবং স্বল্প ব্যয়ে ধাতু নিষ্কাশন করা যায়, তাদের আমরা কি বলি? আকরিক বলি। তাহলে যে সমস্ত খনিজ থেকে অপেক্ষাকৃত সহজ পদ্ধতিতে এবং স্বল্প ব্যয়ে, মানে যে ধাতুটা আমরা নিষ্কাশন করতে চাইছি সেটা অবশ্যই যেন খুব কম খরচে হয়, এবং পদ্ধতিটা যেন খুব কি হয়? সহজ হয়। খুব জটিল পদ্ধতি হয়ে গেলে কি খরচ বেড়ে যাবে। তো সহজ পদ্ধতিতে আর খুব কম খরচে যে সমস্ত খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে আমরা বলবো কি? আকরিক। ঠিক আছে, তাদেরকে আমরা কি বলবো? আকরিক। তার মানে বোঝা যাচ্ছে যে আকরিক গুলো এক একটা খনিজ, ঠিক আছে, বাট খনিজগুলো সব খনিজ কিন্তু আর আকরিক হয়ে উঠতে পারছে না। কেননা এই দেখো, বলো, কপারের দুটো খনিজ আছে Cu2O Cu2S,
তাহলে এই দুটোর মধ্যে আকরিক কি হবে? এখন দেখতে হবে কোনটা থেকে খুব সহজভাবে আর অল্প খরচের মধ্যে আমি কপার ধাতু নিষ্কাশন করতে পারবো। আয়রনের ক্ষেত্রে দেখাচ্ছে Fe2O3 রয়েছে, আর Fe3O4 আর Fe2S এই তিনটে রয়েছে। তাহলে এই তিনটে খনিজ, যেগুলো তিনটেই তো খনিজের উদাহরণ, তাহলে এই তিনটে খনিজ থেকে কোন খনিজটা দিয়ে আমরা সহজ পদ্ধতিতে এবং স্বল্প ব্যয়ে কম খরচে কি করতে পারবো? লোহাটাকে নিষ্কাশন করতে পারবো। তাহলে সেটা হয়ে যাবে তার আকরিক। তার মানে বোঝা যাচ্ছে যে আকরিক পদার্থটা খনিজের মধ্যে পড়ছে, বাট সব খনিজগুলোই কিন্তু আর আকরিকের মধ্যে পড়ছে না। তো এই ধরনের একটা প্রশ্ন আসে যে সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এটা একটু লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। আমি প্রশ্নটা এখানে উপরে লিখে দিচ্ছি যে সব খনিজ, সব আকরিকই খনিজ। প্রশ্নটা হচ্ছে এটাই যে সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরে কি লিখবো? যদি ধরো এই প্রশ্নটা আসে তাহলে লিখবোটা কি? ফার্স্ট কাজ হবে প্রথমে সংজ্ঞা লিখবো, ফার্স্ট কাজ। এটা যদি হয়ে থাকে তাহলে আমি একটুখানি মুছে দিচ্ছি, ঠিক আছে, নইলে স্ক্রিনশট নিয়ে নাও একটা। ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি। কি লিখতে হবে? তাহলে ফার্স্টে দুজনের সংজ্ঞা লিখবো, দুজনের ডেফিনেশনটা লিখবো। ডেফিনেশন লিখবো কার কার? আকরিকের আর খনিজের। প্রথমে খনিজ, তারপর আকরিক। ঠিক আছে, তারপর কিছু উদাহরণ দেব, দু একটা উদাহরণ নেব। প্রথমে তাহলে কি নিচ্ছি? খনিজ আর আকরিক দুজনের সংজ্ঞাটা আমরা নেব। তারপর কি লিখবো? তারপর লিখবো এরকম করে যে লোহার, ধরো লোহার জন্য বলছি, লোহার খনিজ হচ্ছে Fe2O3 এবং Fe3O4। এই খনিজ দুটির মধ্যে Fe2O3 থেকে আয়রনকে সহজভাবে কি করা যায়? সহজভাবে নিষ্কাশন করা যায়। ঠিক আছে, ফার্স্ট কথা। তাহলে দেখো খনিজ ওর দুটো, কিন্তু আকরিক হচ্ছে কটা? এই দুটোর মধ্যে একটাই হচ্ছে আকরিক। তাই এর আকরিক হলো Fe2O3। ঠিক আছে, তাহলে দেখো কি খনিজ, সব খনিজ আকরিক হলো কি? দুটো খনিজ রয়েছে কিন্তু তার মধ্যে আকরিক একটা, বাট যে আকরিকটা হলো সেটা তো খনিজ পদার্থ। সেই কারণে বলছি যে সব খনিজই আকরিক, কিন্তু সব খনিজ, সরি, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ কি আকরিক নয়। এবার আরেকটা ব্যাপার, একটা উদাহরণ দেবে, আরেকটা অন্য উদাহরণ দেবে। যে ধরো অ্যালুমিনিয়ামের খনিজ কি Al2O3 প্লাস 2H2O, এই ডট 2H2O, এটাকে বলা হয় কি বলো? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? বক্সাইট। এটা হচ্ছে বক্সাইট। এবং Al2O3 ডট 3H2O, এটাকে আমরা বলি গিবসাইট। এটা হচ্ছে বক্সাইট, এটা কি গিবসাইট। 3H2O, 3 অণু জল থাকলে গিবসাইট, আর 2 অণু জল থাকলে কি বক্সাইট। এদের মধ্যে এটাকে দুটোই খনিজ, কিন্তু এটা হচ্ছে আকরিক। এটা কি আকরিক, কিন্তু এটা আকরিক নয়। কেননা এখান থেকে Al2O3 2H2O বক্সাইট থেকে খুব সহজভাবে এবং কম খরচে আমরা অ্যালুমিনিয়াম ধাতুটাকে নিষ্কাশন করতে পারবো। কিন্তু Al2O3 3H2O মানে গিবসাইট থেকে খুব কম সহজে, খুব মানে সহজভাবে বা কম খরচে আমরা ধাতু নিষ্কাশন করতে পারবো না। তাহলে এটা খনিজ দুটো, খনিজ হচ্ছে দুটো, এখানে খনিজের উদাহরণ আমরা দুটো পাচ্ছি, বাট তাদের মধ্যে একটা আকরিক। দুটো খনিজ দুটোই কিন্তু আকরিক নয়। আবার যে আকরিক হচ্ছে সেটা একটা খনিজ। তার মানে আকরিকগুলো সব খনিজই হবে, বাট সব খনিজটা কিসের মধ্যে পড়ছে না? আকরিকের মধ্যে পড়ছে না। ওকে, একবার স্ক্রিনশট নিয়ে নাও। ওকে।
হয়েছে? বেশ, এবার আমরা একটা ছক তৈরি করে দিচ্ছি, পুরো একটা টেবিল তৈরি করে দিচ্ছি, যে টেবিলে চারটে যে ধাতু রয়েছে সেই চারটে ধাতুর আকরিকের নাম, খনিজের নাম আমরা একটুখানি দেখব। তাহলে এখানে দেখো ধাতুর নাম, এখানে কি লিখলাম আমরা? ধাতুর নাম। সেকেন্ডে লিখো আকরিক ও সংযুক্তি। আকরিক না লিখে এখানে লিখো খনিজ ও সংযুতি, ঠিক আছে? আর তৃতীয় নম্বরে লিখো প্রধান আকরিক, প্রধান আকরিক, ঠিক আছে? তাহলে কি লিখলাম? ধাতুর নাম, খনিজ পদার্থ এবং সংযুতি, আর হচ্ছে কি প্রধান আকরিকের নাম। তাহলে ফার্স্টে আমরা নেব কি আয়রন। এর মধ্যে কি কি রয়েছে? Fe2O3 রয়েছে, Fe2O3, Fe3O4। Fe2O3 এর নাম কি? রেড হেমাটাইট। নাম কি? রেড হেমাটাইট, রেড হেমাটাইট, ঠিক আছে? Fe3O4 হচ্ছে কি? ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট, ঠিক আছে? তাহলে আয়রনের দুটো খনিজ পেলাম, একটা হচ্ছে কি Fe3O4 আর কি বলো Fe2O3, আর একটা হচ্ছে FeCO3, যেটা আমরা বলি সিডেরাইট। ওকে, তাই তিনটের মধ্যে এই তিনটাকে আমরা কি বলবো? খনিজ, এবং তাদের রাসায়নিক সংযুতি হচ্ছে এটা, এগুলো হচ্ছে রাসায়নিক সংযুতি। এই তিনটের মধ্যে প্রধান আকরিক হচ্ছে রেড হেমাটাইট। প্রধান আকরিকটা কি? রেড হেমাটাইট, সংকেত Fe2O3, ঠিক আছে? তাহলে আয়রনের রেড হেমাটাইট পেলাম, ম্যাগনেটাইট পেলাম, সিডেরাইট পেলাম, আর কি পেলাম আমরা? হ্যাঁ, এই তিনটের মধ্যে কি হচ্ছে? প্রধান আকরিকটা হচ্ছে রেড হেমাটাইট। ওকে, তারপরে হচ্ছে কপার। কপার, কপার হচ্ছে কি? কপার পাইরাইটিস বা চ্যালকোপাইরাইটিস। কপার পাইরাইটিস, হ্যাঁ, কপার পাইরাইটিস, কপার পাইরাইটিস বা চ্যালকোপাইরাইটিস একই জিনিস, এদের সংকেত হচ্ছে CuFeS2, ঠিক আছে? সংকেতটা কি? CuFeS2। আর এটা হচ্ছে তোমার কি? কপার গ্লান্স, কপার গ্লান্স। আর একটা হচ্ছে তোমার কপার গ্লান্সের সংকেত হচ্ছে কি? Cu2S, কপার গ্লাসের সংকেত Cu2S, ঠিক আছে? আর একটা হচ্ছে কপার কিউপ্রাইট, যেটা আমরা বলি আর কি, মানে কিউপ্রিক অক্সাইড, কিউপ্রাইট, যেটা হচ্ছে কি Cu2O। ওকে, তাহলে দেখো কপারের তিনটে খনিজ পেলাম, কপার পাইরাইটিস বা চ্যালকোপাইরাইটিস যেটা হচ্ছে CuFeS2, কপার গ্লান্স Cu2S, আর কিউপ্রাইট Cu2O। এই তিনটেকেই খনিজ বলছি, বাট প্রধান আকরিকটার নাম হচ্ছে কি? কপার পাইরাইটিস, কপার পাইরাইটিস। ওকে, সংকেত CuFeS2, CuFeS2। এরপরে লিখো হচ্ছে জিঙ্ক। এরপরে জিঙ্ক, জিঙ্কের আকরিক পুরো নাম দেখবে। প্রথমে হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, জিঙ্ক ব্লেন্ড ZnO, জিঙ্ক ব্লেন্ড কি? সরি ZnO বলছি, ZnS,
জিঙ্ক ব্লেন্ড কি ZnS। তারপর হচ্ছে জিঙ্কাইট, তারপরে কি জিঙ্কাইট, জিঙ্কাইট। ওকে, জিঙ্কাইট হচ্ছে কি ZnO। তারপরে হচ্ছে কি ক্যালামাইন, তারপরে কি ক্যালামাইন। জিঙ্ক কার্বনেট ZnCO3। তাহলে জিঙ্কের তিনটে খনিজ পেলাম, জিঙ্ক ব্লেন্ড ZnS, জিঙ্কাইট ZnO, আর ক্যালামাইন সেটা হচ্ছে ZnCO3। প্রধান আকরিকটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, প্রধান আকরিকটার নাম হচ্ছে জিঙ্ক ব্লেন্ড ZnS। প্রধান আকরিকটার নাম হচ্ছে কি জিঙ্ক ব্লেন্ড বা ZnS। জিঙ্ক ব্লেন্ডটার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক জ্যাক। কি নাম? ব্ল্যাক জ্যাক। ব্ল্যাক জ্যাক। ঠিক আছে, তাহলে দেখো আবার প্রথম থেকে বলে দিচ্ছি। আয়রনের তিনটে খনিজ, রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডারাইট। প্রধান আকরিক রেড হেমাটাইট। তাহলে খনিজটা দেখো, সব তিনটে খনিজের মধ্যে তিনটেই কি আকরিক হচ্ছে? হচ্ছে না, একটা হচ্ছে আকরিক। বাট যেটা আকরিক হচ্ছে সেটা কিন্তু খনিজের মধ্যে পড়ছে। তার মানে আকরিকগুলো সব খনিজ, বাট খনিজগুলো সব আকরিক নয়। কপারের মধ্যে কপার পাইরাইটিস বা চ্যালকোপাইরাইটিস CuFeS2, কপার গ্লান্ড Cu2S, কিউপ্রাইট Cu2O। এর মধ্যে কপার পাইরাইটিসটা হচ্ছে কি প্রধান আকরিক, এই তিনটে হচ্ছে খনিজ। জিঙ্কের মধ্যে জিঙ্ক ব্লেন্ড ZnS, জিঙ্কাইট ZnO, ক্যালামাইন ZnCO3। এর মধ্যে জিঙ্ক ব্লেন্ডটা হচ্ছে জিঙ্কের প্রধান আকরিক, আর জিঙ্ক ব্লেন্ডের অপর নাম কি ব্ল্যাক জ্যাক। অপর নামটা কি ব্ল্যাক জ্যাক। ঠিক আছে, তাড়াতাড়ি লিখে নাও, নাহলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। হয়েছে? এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়ামের মধ্যে প্রধান হচ্ছে কি বক্সাইট। কি বক্সাইট? বক্সাইটটা কি Al2O3 2H2O, বক্সাইট। এরপর হচ্ছে কি গিবসাইট Al2O3 3H2O। জাস্ট এখানে ক্রিস্টালাইন ওয়াটার মানে কেলাস জলের সংখ্যাটা চেঞ্জ হচ্ছে। আরেকটা হচ্ছে তোমার ক্রায়োলাইট। ক্রায়োলাইটটা কোথায় পড়েছিলে? তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে কি বলেছিলাম? ক্রায়োলাইট, অ্যালুমিনিয়ামের সাথে ক্রায়োলাইট আর ফ্লুরোস্পার কেন মেশানো হয়েছিল, সেই ক্রায়োলাইট। সেটা কি Na3Alf6, Na3Alf6, এটা হচ্ছে ক্রায়োলাইট Na3Alf6। ওকে, প্রধান আকরিকের নাম হচ্ছে বক্সাইট। Al2O3 plus into 2H2। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দেখো এই পর্যন্ত আমরা যা পেলাম সবগুলোর মধ্যে এটার হচ্ছে প্রধান আকরিক কিউপ্রাইট, এর হচ্ছে প্রধান আকরিক জিঙ্ক ব্লেন্ড, এর প্রধান আকরিক বক্সাইট, আর বাকি আয়রনের প্রধান আকরিক হচ্ছে কি Fe2O3, যেটাকে আমরা বলি রেড হেমাটাইট। তাহলে ব্যাপারটা বোঝা গেছে? তো এখান থেকে প্রশ্ন কি পড়তে পারে? এখান থেকে প্রশ্ন কি পড়তে পারে? বললো যে দু তিনটে ধাতুর নাম বলে দিল, বললো জিঙ্ক, কপার, অ্যালুমিনিয়াম, এই তিনটে ধাতুর একটি করে আকরিকের নাম এবং তাদের সংকেত লিখো। একটি করে আকরিকের নাম এবং তাদের সংকেতটা লেখো। ঠিক আছে, এরকম করতে পারে। এমসিকিউ দিয়ে দিতে পারে, যে কোনো একটা এমসিকিউ দিয়ে বললো, হয়তো বললো তোমাকে যে জিঙ্কাইট, হ্যাঁ, বা এরকম করে বললো জিঙ্কাইটের সংকেত কি কি হবে? ZnS, ZnO,
ZnCO3, ZnCl2, ঠিক আছে, এই বললো। যে জিঙ্ক একটা সংকেতটা তোমাকে বললো চারটে অপশনের মধ্যে করতে হবে, তাহলে आंसर কি হবে? आंसर কি হবে? ZnO। জিঙ্ক ব্লেন্ড কার আকরিক বললো, জিঙ্ক ব্লেন্ড আকরিক হচ্ছে কার? জিঙ্কের, ঠিক আছে। এবং ZnO কে একটা আলাদা কথা বলা হয় এখান থেকে পরে কোশ্চেন, যেটা হচ্ছে দার্শনিকের উল। যেটা কি? দার্শনিকের উল। দার্শনিকের উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইডকে। তো আসে পরীক্ষায় যে দার্শনিকের উল কাকে বলে, এটাই আসে। তো উত্তর হবে জিঙ্ক অক্সাইড বা জিঙ্কাইট, সংকেত ZnO। এমসিকিউ করতে পারে যে দার্শনিকের উল হলো ZnO, ZnS, ZnCO3, ZnCl2, কোনটা দার্শনিক উল? তো উত্তর হবে ZnO। তাহলে ব্যাপারটা বোঝা গেল কি কি? তাহলে আমরা পড়লাম কি আজ পর্যন্ত? এখন পর্যন্ত খনিজ পড়লাম, আকরিক পড়লাম, ঠিক আছে। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, সেই প্রশ্নটা পড়লাম। আর এই চারটে ধাতুর প্রধান প্রধান আকরিকের নাম জানলাম, তার খনিজগুলোর নাম জানলাম এবং তাদের সংকেত বা রাসায়নিক সংযুতির কথা আমরা জানলাম, ঠিক আছে। তো এই পর্যন্তই থাকলো আজকে। এই জিনিসটা ভালো করে শুরু করো, নেক্সট দিন আবার হবে, ঠিক আছে। ভালো কথা।